নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল ঘোষণা হলো। এই ভোটে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে বলে দাবি জেলা তৃণমূল লিগ্যাল সেলের সভাপতি গৌতম দাসের। জলপাইগুড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরসভার উদ্যোগে শহরের ওপর দিয়ে যত্রতত্র ছড়িয়ে থাকা ব্রডব্যান্ড ও কেবল কানেকশনের তার সরানোর প্রক্রিয়া শুরু হলো আজ থেকে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল ঘোষণা হলো শুক্রবার। এদিন সন্ধ্যা নাগাদ ফল প্রকাশ হয়। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হন সোমনাথ পাল। তিনি ৩০২টি ভোট পান। এই পদে বাকি যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অমিতাভ আইচ ৩৩টি, অন্তরা দেব ১০৯টি ও জয়ন্তী পাল ১৭৯টি ভোট পান। সহ সভাপতি পদে জয়ী হন অমল সরকার। তিনি ৩১৬টি ভোট পান। বাকি যারা এই পদে লড়েছিলেন তাদের মধ্যে দীপঙ্কর সেন ১৫৪টি, কল্পনা রায় ২১৪টি, কুন্তল সরকার ২২৪টি ও প্রতীকলাল ঝা চক্রবর্তী ১৫৯টি ভোট পান। সম্পাদক পদে অভিজিৎ সরকার ৩১২টি ভোট পেয়ে জয়ী হন। এই পদে বাকিদের মধ্যে বিপুল রায় ১৮৮টি, তপন ভট্টাচার্য ১২৫টি ভোট পান। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে দেবপ্রিয়া সেন ২৭৯টি ভোট পেয়ে জয়ী হন। অন্যান্যদের মধ্যে অসীম পণ্ডিত ২২৬টি, বেদশ্রুতি বোস ১৮৬টি, গৌতম দাস ১৭৭টি ও সমীর কুমার দাস ১৯১টি ভোট পান। কোষাধ্যক্ষ পদে নর্মদা ভূষণ রায় ২৪৩টি ভোট পেয়ে জয়ী হন। বাকিদের মধ্যে কাঞ্চন সিংহ ২১৭টি ও সুশান্ত রায় ১৪০টি ভোট পান। লাইব্রেরিয়ান পদে শান্তনু ভৌমিক ৩২৭টি ভোট পেয়ে জয়ী হন। হায়দার আলী ২৬৭টি ভোট পান। এটা বলা কিছু নাই, এটা তো আমাদের একটা উৎসব, একটা ভোট একটা উৎসব। এখানে তো কোনো দল টলের ব্যাপার নাই, আমরা সবাই একসাথেই চলি সবসময়। গেটের বাইরে আমরা যে যার দল করি, ঠিক আছে। এখানে উৎসব হয়, আইনজীবীরা যাকে মনে করবে যে 2 বছরের জন্য দায়িত্ব দেবো, আইনজীবীরা তাকে দায়িত্ব দিয়েছে, আমরা সবাই একসাথেই চলি। আজকের ফলাফলে আমাদের মোট 51 জন ক্যান্ডিডেট কন্টেস্ট করলো 23টা সিটে। তার মধ্যে প্রেসিডেন্টে সোমনাথ পাল ইলেক্টেড হলেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টে আমাদের কুন্তল সরকার আর অমল সরকার দুজনে ইলেক্টেড হলেন, আর সেক্রেটারিতে অভিজিৎ সরকার পান্না ইলেক্টেড হলেন, আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে দেবপ্রিয়া সেন আর অসীম পণ্ডিত দুজন ইলেক্টেড হলেন। লাইব্রেরিয়ানে অ্যাকাউন্টেন্ট হলেন শান্তনু ভৌমিক, আর যেটা আমাদের অ্যাকাউন্টেন্ট পদে ইলেক্টেড হলেন নর্মদা ভূষণ রায়। এছাড়াও 15 জন এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমাদের ইলেক্টেড হয়েছেন। তার মধ্যে এখানে অনেকে প্রেজেন্ট আছেন, প্রত্যেকের নাম বলা সম্ভব নয়। 15 জন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইলেক্টেড হয়েছেন। এরা আগামী 2 বছর জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সমস্ত কাজকর্ম করবে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে বলে দাবি করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সভাপতি গৌতম দাস। আজ তিনি এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিস্তারিত জানান। উল্লেখ্য, গতকাল জলপাইগুড়ি আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে 23টি আসনের মধ্যে 13টি আসনই বিরোধীদের দখলে যায়। বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদক পদ, সেই পদে মহাজোটের প্রার্থী অভিজিৎ সরকার জয়ী হয়েছেন। এ বিষয়ে গৌতমবাবু বলেন, বিরোধী হিসেবে যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেরই রাজনৈতিক পরিচয় পরিষ্কার হলেও অনেকেরই তা নেই। অনেকেই দাবি করেছে বিরোধীদের মধ্যে কংগ্রেস এবং সিপিএম জোট, আবার একটি পক্ষ থেকে বলা হয়েছে কংগ্রেস, সিপিএম ও বিজেপি মহাজোট। আমাদের বার অ্যাসোসিয়েশনের যে সংবিধান, সেখানে সভাপতির পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই পদেই আমাদের প্রার্থী জয়ী হয়েছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। গতকাল ছিল ভোট গণনা। নির্বাচনে মোট ভোট দিয়েছিলেন 643 জন সদস্য। 23টি পদের জন্য ভোটে লড়েছিলেন 51 জন। সন্ধে প্রায় 7টা নাগাদ ভোট গণনার প্রক্রিয়া শেষ হয়। তৃণমূলের প্যানেলে থাকা সোমনাথ পাল সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি এটা জেলা, আমাদের জেলা আদালতের হচ্ছে একটাই বার অ্যাসোসিয়েশন। এই বার অ্যাসোসিয়েশনের প্রতি 2 বছর পর পর হচ্ছে জেলা আদালতে আমাদের আইনজীবীদের এই ভোটটা হয়। গতকাল ছিল ভোট। এই ভোটে একমাত্র তৃণমূল লিগাল সেল সরাসরিভাবে লিগাল সেল নাম দিয়ে এবং তাদের প্রার্থী ডিক্লেয়ার করে এখানে কন্টেস্ট করেছে। অন্য দল যারা আছে তাদের রাজনৈতিক পরিচয় অনেকের হয়তো পরিষ্কার না, অনেকের পরিষ্কার। কেউ দাবি করেছে যে কংগ্রেস এবং সিপিএম জোট, বিজেপি বলেছে। আবার একটা দেখা যাচ্ছে একটা গোষ্ঠী, সেখানে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই মিলে একটা মহাজোট হয়েছে। সব মিলিয়ে এইভাবেই ভোট হয়েছে। একমাত্র তৃণমূল লিগাল সেল সরাসরিভাবে রাজনৈতিকভাবে লড়াই করেছে। আমরা মনে করি একক দল হিসাবে আমরা এই নির্বাচনে আমরাই জয়ী হয়েছি, কারণ আমাদের মূল 2টো আসন যেগুলো রয়েছে সেখানে মানে আমাদের যে মাথায় যে আছে সভাপতি আসন আমরা জিতেছি। আমাদের বার অ্যাসোসিয়েশনের যে সংবিধান সেই অনুযায়ী হচ্ছে সভাপতির নিয়ন্ত্রণেই হচ্ছে বার অ্যাসোসিয়েশন, এবং সেই হিসাবে আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে 7 এবং আমরা একটাতে আমরা প্রার্থী দিনই একজনকে আমরা সে আমাদের সমর্থন পেয়েই জিতেছে। এবং এই নির্বাচনে যারা জিতেছে তাদের মধ্যে অনেকেই যোগাযোগের মধ্যে, যে আমাদের জেলা নেতৃত্বের সাথে যোগাযোগের মধ্যে আছে। সর্বোপরি আমি এতটুকুই বলবো যে এই নির্বাচনে আমরাই জয়ী হয়েছি এবং সেক্রেটারি আসনে যিনি জিতেছেন উনার কিন্তু রাজনৈতিক কোনো পরিচয় নেই। উনি কোন রাজনীতির সাথে যুক্ত সেটাও কোনো পরিচয় নেই। যেহেতু রাজনৈতিক কোনো পরিচয় নেই সেহেতু আমরা বলবো যে রাজনৈতিকভাবে লড়াইয়ে আমরাই এখানে মেজরিটি। আসন সংখ্যা কটা জয়ী হয়েছেন আপনি, কি রয়েছে আসন? আমরা যেটা 15 জনের যেটা আসন সংখ্যা আছে সেটাতে সরাসরিভাবে 7 আর একটা মানে আমাদের সাথে এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না, সে বরাবরই আমাদের সাথেই ছিল। আমাদের একটা সিটে আসন কম ছিল, আমাদের সমর্থনে জিতে এসছে। এই 15 জনের মধ্যে 8 জন আমাদের হয়ে গেছে। সভাপতি আমাদের, ভাইস প্রেসিডেন্টে যারা জিতেছে 2 জনের মধ্যে 1 জন বিগত দিনে সিপিএম পন্থী ছিলেন, এখন এবারে নির্বাচনে দেখা গেল তার নামটা বিজেপি রঙে এখানে নির্বাচনে লড়লেন। আর একজন যিনি জিতেছেন তার রাজনৈতিক পরিচয়টাও আমাদের মানে আইনজীবীদের কাছে পরিষ্কার না। সেক্রেটারি তো বললাম যে উনি সবাই ওনাকে চেনেন, জানেন। তো ওনার রাজনৈতিক পরিচয় কি, আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারাও যদি ওনাকে জিজ্ঞাসা করেন উনি হয়তো ঘোষণা করবেন যে ওনার রাজনৈতিক কি পরিচয়। উনি যদিও আমাদের এখানে মানে সিম্বল দিয়ে ভোট হয় না। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে 2 জন আছে তার মধ্যে 1 জন আমাদের জিতেছে, অসীম পণ্ডিত, ও সরাসরি আমাদের দল থেকে লড়াই করেছে। আর একজন যিনি জিতেছেন সে বামপন্থী আন্দোলনের সাথে থাকে। আমাদের লাইব্রেরিয়ান যে পোস্টটা আছে সেখানে আমাদের ক্যান্ডিডেট সরাসরি জিতেছে, সরাসরিভাবে জিতেছে। এবার হিসাব পরীক্ষক মানে অ্যাকাউন্টেন্ট যেটা আছে সেখানে ওই মহাজোটের একজন ক্যান্ডিডেট জিতেছেন, তারও রাজনৈতিক পরিচয়টা মানে সেটাও উনি হয়তো ঘোষণা করবেন সে কোন দল করেন এই অবস্থাতে। তাও সর্বোপরি আমরা বলবো একক রাজনৈতিক দল হিসাবে আমরাই মেজরিটি। ওদলাবাড়িতে ক্রমশ চুরির ঘটনা ঘটেই চলেছে, আর এতে আতঙ্ক বাড়ছে এলাকায়। গতকাল রাতে ওদলাবাড়ি টাউনশিপের কাছে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটে, আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রাজ্য সড়কের পাশে এভাবে চুরির ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন সাধারণ মানুষ। যে দোকানে চুরির ঘটনা ঘটছে সেই দোকানের মালিক তন্ময় দাস বলেন, আনুমানিক রাত 2টো নাগাদ এই চুরির ঘটনাটি ঘটে। দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় এক যুবক বাইকে করে দোকানের পাশে দাঁড়ায়। এরপর বাইক থেকে একটি শাবল নিয়ে দোকানের প্রবেশপথ ভেঙে দোকানের বহু জিনিস চুরি করে নিয়ে যায়। এই নিয়ে তার দোকানে 2বার চুরির ঘটনা ঘটেছে। যে যুবক চুরির ঘটনা ঘটিয়েছে সিসি ক্যামেরায় দেখা গেছে যুবকের বয়স 18 থেকে 19 বছর হবে। ওদলাবাড়ির যুবক নয় সে।
রাত 1টা নাগাদ বাজারের একটি হার্ডওয়্যারের দোকানের দরজা ভাঙার চেষ্টা করে সে। সেখানে সফল না হওয়ায় আমার দোকানে সে চুরির ঘটনা ঘটায়। স্থানীয় যুবক অপু রায় বলেন, ওদলাবাড়িতে চুরির ঘটনা ঘটেই চলেছে। পুলিশের টহলদারি বাড়ানো দরকার। এইভাবে চলতে থাকলে ব্যবসা করা সমস্যা হয়ে দাঁড়াবে। দেখে মনে হচ্ছে এই সব যুবকেরা নেশার জন্য এইভাবে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটাচ্ছে। অবিলম্বে প্রশাসন কড়া ব্যবস্থা নিক। গতকাল রাতে 2টার দিকে এরকম চুরি হয়ে গেছে আর কি। আমি ভোর 4টার দিকে যখন সিসি ক্যামেরা অন করে মোবাইলে ফুটেজটা দেখার জন্য, তখন থেকে অলরেডি দেখি শাবল দেওয়ার ভাঙছে। কোথাকার জানা গেছে এটা তো জানা যাচ্ছে না। পুলিশ কমপ্লেনও করা হয়েছে। কি কি নিয়েছে? টাকা পয়সা আর সিগারেট এগুলাই। এর আগেও তো চুরি হয়েছিল আপনার দোকানে? হ্যাঁ, এর আগে চুরি হয়েছে। সেটা কি ধরা পড়ছিল? সেটা ধরা পড়ে গেছে। মালবাজার ছেলে ছিল এটা। আর এটা কোথায় মনে হচ্ছে? এটা তো লোকাল তো মনে হচ্ছে না, বাইরের। এটা একজনই ছিল? একজনই ছিল। ও বাইক নিয়ে এসে বাইকের মধ্যে শাবল সব প্রোটেকশন নিয়ে আসে, তাও ডাইরেক্ট থানা আর কি। সিসি ক্যামেরা ছিল না? হ্যাঁ, সব ছিল সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা উঠছে? সব উঠছে, ফুটেজ রয়েছে। আপনার নাম? তন্ময় দাস। তো এই যে সমস্যা হচ্ছে না এইভাবে ব্যবসা করা? সমস্যা তো অবশ্যই। এই বছরে আমার দুবার চুরি হয়ে গেল। পুঁজি শেষ? পুঁজি তো শেষ, একই মার্কেট নাই, তার মধ্যে পুঁজি শেষ। আর কি বলবো, আর বলার। পুলিশ আসছিল? পুলিশ আসছিল, ইনকোয়ারি করে গেছে। পুলিশকে জানানো হয়েছে, কমপ্লেনও দেওয়া হচ্ছে। পুলিশের মতন কাজ করছে। আর কি বলবো আর। না, এগুলো তো একটা অনেক বড় সমস্যা। এবার মানটি যেরকম আমার বন্ধু হয়, 1 বছরে 2বার দোকানে চুরি হলো। তার মধ্যে ওর বাবাও রিসেন্ট মারা যাওয়াতে ওর আর্থিক অবস্থা শেষ করে গেল। ওদলাবাড়িতে দেখা যাচ্ছে ব্যাকের পর এক চুরির ঘটনা। চিন্তিত না আপনারা? হ্যাঁ, অবশ্যই। আজকে ওর দোকানে হয়েছে, কালকে আমার বাড়ির সামনে বাইক রাখা থাকে, ওগুলোও হতে পারে। পুলিশের টহলদারি কি বাড়ানো দরকার? কি চাইছেন আপনারা? পুলিশ টহলদারি করুক। যারা চুরি করছে বয়স কিরকম তাদের মনে হচ্ছে? বয়স তো এদের তো অল্প বয়স কিছু। সব বাইক নিয়েছিল? সব এই ছেলেটাকে দেখলাম ফুটেছে বাইক নিয়ে আসছে। বাইরের মনে হচ্ছে? বাইরে। আপনার নাম? অপু রায়। ফ্রিজার কফিনের উদ্বোধন জলপাইগুড়িতে, যার ফলে প্রয়োজনে বেশ কিছুক্ষণ মৃতদেহ সংরক্ষণ করার সুযোগ পাবেন মানুষ। জলপাইগুড়ি রোটারি ক্লাব অফ করলা ভ্যালি ও জলপাইগুড়ি ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে আজ ফ্রিজার কফিনের উদ্বোধন হলো। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার রোটারি ক্লাব অফ করলা ভ্যালির অন্যান্য সকল সদস্যরা। এই কফিনের মাধ্যমে যে সমস্ত আত্মীয় পরিজনরা তার নিকট আত্মীয় মারা যাওয়ার পর সঠিক সময়ের অভাবে দেখতে পান না, তারা এই কফিনের মাধ্যমে দেখতে পাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। আর এই ধরনের কফিনের পরিষেবা অনেক দুস্থ মানুষকেও বিনামূল্যে প্রদান করা হবে বলে তারা জানিয়েছেন। আমি বডি ফ্রিজার, আমাদের জলপাইগুড়িতে এই ওয়েলফেয়ার, আমাদের লটারি এখানে এখানে উপস্থিত আছেন লটারির প্রেসিডেন্ট, আর ওয়েলফেয়ারের এখানে প্রেসিডেন্ট এবং সব সদস্যরা এখানে উপস্থিত আছেন, মেম্বাররা আছেন। আমি অসংখ্য ধন্যবাদ দিব লটারি ক্লাবকে, আমাদের করলা ভ্যালি যে লটারি ক্লাব, তাকে অসংখ্য ধন্যবাদ দিব যে আমাদের জলপাইগুড়ির বুকে এই ধরনের একটা মেশিন নিয়ে ডোনেট করার জন্য, এবং সেটা ওয়েলফেয়ারকে ডোনেট করেছে, ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে থাকবে। কতটা সুবিধা হবে সাধারণ মানুষের? আমাদের জলপাইগুড়ির মানুষের ক্ষেত্রে এটা খুবই উপকৃত হবে, কারণ আমাদের এই জলপাইগুড়ির মানুষের অনেকের যে ফ্রিজ থাকে না, যে কবিনটা থাকে সেটা একদিনের বেশি থাকে না, এবং এমনও হতে পারে অনেক সন্তান বাইরে থাকে, আসতে তার 2 দিন 3 দিন লেগে যায়। সেক্ষেত্রে এটা ভীষণভাবে উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, সবার মঙ্গলের। আমরা রোটারি ক্লাব করলা ভ্যালি, জলপাইগুড়ি লায়ন্স ক্লাব এবং জলপাইগুড়ি অর্গানাইজেশন দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। এই কাজের ফাঁকে হঠাৎ করে একদিনকে আমাকে প্রস্তাব দেওয়া হলো যে রোটারি ক্লাব থেকে তারা একটা ইলেকট্রিক্যাল ফ্রিজার কিনবেন, সেটা ওয়েলফেয়ারের মাধ্যমে যদি চালানো যায়। আমরা সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের এখানে রাখবো। সেটারই আজকে নতুন উদ্বোধন হলো। কালকের থেকে আমরা মানুষকে দিতে পারবো একটা ইলেকট্রিক্যাল ফ্রিজার। একজন মানুষের মৃতদেহকে আমরা 3 দিন পর্যন্ত এটা রাখা যেতে পারে, 3 দিন 4 দিন রাখা যাবে। তাহলে তাতে কি হবে, যে সমস্ত ঘরের ছেলেমেয়েরা বাইরে চাকরি করেন বা পড়াশোনার জন্য গেছে, তারা তাদের নিকট আত্মীয়কে খুব দেখার জন্য 3-4 দিন অপেক্ষা করে আসলেও অসুবিধা হবে না।
পাচারের আগে গরু উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আবারও বড়সড় সাফল্য এনজিপি থানার পুলিশের। কন্টেনার করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ির চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৭টি গবাদি পশু উদ্ধার হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক। উল্লেখ্য, দুদিন আগেও ফুলবাড়ি এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২০টি গরু উদ্ধার করেছিল পুলিশ। দুদিন যেতে না যেতেই আবারও বিরাট সাফল্য এনজিপি থানার পুলিশের। জানা গিয়েছে, পুলিশের চোখকে ধুলো দিতে কন্টেনারে করে ২৭টি গরু বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানলা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। কেবল টিভি ও ইন্টারনেটের অনিয়মিতভাবে রাখা তার ও ফাইবার সরানোর কাজ শুরু হলো আজ থেকে। শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত তার আনাচে কানাচে জট বেঁধে কিংবা শহরের প্রাণ কেন্দ্রগুলিতে দিয়ে ক্রসিং করা হয়েছে, তা আজ কেটে দিল জলপাইগুড়ি পৌরসভা। শহরের থানামোড় এলাকায় এই কাজ আজ থেকে শুরু হলো। জলপাইগুড়ি পৌরসভা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরের উপর দিয়ে চলে যাওয়া ব্রডব্যান্ড ও কেবল কানেকশনের তার সরানোর প্রক্রিয়া বেশ কয়েকদিন আগে থেকেই শুরু করেছিল। বারংবার বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্ণধারদের থানা মোড় এলাকায় তার সরানোর আবেদন করেছিল পৌরসভা। কিন্তু নির্দিষ্ট তারিখ পার হওয়ার পরেও অনেক বেসরকারি সংস্থার কেবল ও ব্রডব্যান্ড সংস্থার লোকেরা তাদের তার সরানোর কাজ করেননি। ফলে আজ জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ও পৌরসভার সদস্যদের উপস্থিতিতে সে সমস্ত তার কেটে দেওয়া হয়। আগামীতেও এই ধরনের অভিযান চলবে বলে তারা জানিয়েছেন। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমাদের সাথে জেলা শাসক এবং একটা মিটিং হয়েছিল। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে এইভাবে যত্রতত্রভাবে যে কেবল তারগুলো পুরো শহর জুড়ে ছড়িয়ে রয়েছে, এতে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, একই সাথে কোনো উঁচু গাড়ি যদি পাস করতে চায় কোনো হাই রাইজ কিছু নিয়ে, সেখানে কিন্তু একটা বাধা সৃষ্টি হয়, যেমন আমরা দুর্গাপূজার কার্নিভালের সময় দেখেছি। তাই এখন আমরা বলছি যে একটা পার্টিকুলার, ধরুন এই একটা মোড়ে, থানা মোড়, পার্টিকুলার একটা মোড়ে একটা জায়গা দিয়েই তারগুলো যাবে এবং যত্রতত্র ছড়িয়ে থাকবে না এবং সেগুলোকে এনসার্কেল করে দেওয়া হবে। তাই আজকে বেশ কিছু কেবল অপারেটর আমাদের সাথে সহায়তা করছে। যারা আজকে সহায়তা করেনি তাদের মধ্যে দু একটা তার আমরা এখন এখানে কেটে দিলাম, এবং যার ফলে প্রত্যেকের একটা মনের মধ্যে তৈরি হয় যে তারা যদি আইন না মানে বা আইন শহরের সৌন্দর্য না রক্ষা করে, তাহলে তাদের তারও কাটা পড়বে। তাই জলপাইগুড়ি পৌরসভা শহরের সৌন্দর্য রক্ষা করতে বদ্ধপরিকর। সরকারি তারও রয়েছে নিচে, যা আছে বিএসএনএল যে তারগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলে সেগুলোকে শিফট করিয়ে দেবো। পাহাড়ের সমস্যার সমাধানে 2025 সালের জানুয়ারিতে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠক হবে বলে জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর এ তথ্য তিনি জানান।
কেন্দ্রীয়, রাজ্য এবং পাহাড়ের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। गृह मंत्री जी अच्छे से हम सबको समझते हैं, हमारी पीड़ा को समझते हैं और देश की स्थिति परिस्थिति को भी समझते हैं, बंगाल की स्थिति और यहाँ की परिस्थिति भी समझते हैं। इसलिए जो भी हमारे हित में और राष्ट्र के हित में होगा वो गृह मंत्री जी दार्जिलिंग के लिए अवश्य करेंगे और इस बात की हमें खुशी है। स्टेट गवर्नमेंट का कोई एश्योरेंस मिला है, रहेंगे या नहीं रहेंगे? देखिए, स्टेट गवर्नमेंट को वार्ता में जरूर बुलाएंगे, उनको निमंत्रण जाएगा। आते हैं ठीक है, नहीं आते ये उनकी मर्जी है, लेकिन अगर स्टेट ईमानदार है इस क्षेत्र के प्रति, हमारे प्रति, तो उसको अपनी प्रतिनिधि जरूर भेजना चाहिए और उच्च स्तरीय अधिकारी को ही उस वार्ता के अंदर में आना चाहिए। आप लोगों को ट्राइपेटाइट में तो बीजेपीएम को तो बोलना होगा। ट्राइपेटाइट में ऐसा है, भारत सरकार तय करेगी किसको बुलाना किसको नहीं बुलाना। और बीजेपीएम कोई रिकॉग्नाइज पार्टी है क्या? कोई नेशनल पार्टी है क्या? कौन है बीजेपीएम? ये ऑथोराइज नहीं है, तो अनऑथोराइज को हम क्यों बुलाएंगे? वो ममता दीदी के लिए ऑथोराइज हो सकता है क्योंकि उनको चुनाव में वो फायदा पहुंचाते हैं इसलिए, लेकिन हम तो वही देखेंगे। अरे भैया, जहाँ समाधान होगा, जहाँ हमारे हित में होगा, हम तो उन्हीं को ले जाएंगे। जो हमारे हित में नहीं होगा हम उसको क्यों बुलाएंगे? ये सिंपल सवाल है और आप इसको ऐसे पूछो चाहे वैसे पूछो, मेरा जवाब सीधा ही जाना है। लेकिन जीटीओ को तो बुलाना है? किस लिए? भाई जो जीटीए लेकर के खुश है उसको तो और कुछ चाहिए ही नहीं, तो फिर मैं जीटीए को क्यों बुलाऊं? उन्होंने तो स्वीकार कर लिया है कि इसके अलावा मुझे चाहिए नहीं, जो कुछ भी जीटीए उनके लिए सर्वे सर्वा है, उनका गोरखालैंड ही जीटीए है, तो उनको क्यों बुलाना? उससे अच्छा तो ममता बनर्जी कम से कम स्पष्ट बोलती तो है, और जरूरत पड़ेगी और हम बुलाएंगे ममता दीदी को। आती नहीं आती वो तो तय करेंगे। বর্তমানে মাটির সরার তেমন চাহিদা বা বিক্রিতে লাভ না থাকার কারণে পেট চালাতে দরিদ্র কারিগরেরা অন্যান্য মাটির জিনিসও বানাচ্ছেন। সিজন পড়লেও কাজে ব্যস্ততা নেই, চলছে ধীর গতিতে কাজ। পিঠে তৈরি করার মাটির সরার চাহিদা বা লাভ না থাকায় তেমনভাবে সরার কাজ করতে দেখা যাচ্ছে না মাটির জিনিস তৈরির কারিগরদের। তবুও পেট বাঁচাতে ভরসা রকমারি মাটির জিনিসপত্রের। সামনেই পৌষ পার্বণ, আর তার আগেই মাটির সরার কাজ তেমনভাবে চোখে পড়ে না জলপাইগুড়ি শহর ছেড়ে বিভিন্ন পালপাড়াতে। তবুও কিছু কিছু সরার কাজ করছেন কিছু মানুষ। এখন চলছে মাটির অন্যান্য জিনিসপত্রের কাজ। সামনেই পৌষ পার্বণ, আর তার আগেই জলপাইগুড়ির বিভিন্ন পালপাড়াতে এখন সরা বানানোর কাজ চলছে ধীর গতিতে। পালপাড়ার কারিগররা বলেন, সরার চাহিদা তেমনভাবে এখন নেই। সরা ছাড়াও আমরা ঘট, ঘটি, কলসি, হাঁড়ি পাতিল ইত্যাদি বানাই। শুধুই সরার ওপর নির্ভর করলে আমাদের সংসার চলবে না। সরা শুধু বানালে পাইকাররা যে দাম দেয় তা আমাদের একেবারেই পোষায় না। তাই এখন পালপাড়াতে সরা ছাড়াও মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন কারিগররা। আপনার সরার তেমন কাজ করছেন না কেন? মূলত চাহিদা নেই? আছে, বানানো হয় নাই এখন। আচ্ছা, করবেন? হ্যাঁ, করব। এছাড়াও আর কি কি তৈরি করেন আপনারা? এই তো সরা, পাতিল, ঘট, বাজারে রং করে দেয় দিন বাজারে। আচ্ছা, সামনেই তো পৌষ পার্বণ, কতটা আশা আপনারা এবার? ওতে আর কয় পয়সা হয়, ফেরি করে বিক্রি করলে একটু হয়, পাইকারি করতে পাইকারি রেটে আর কয়টা। ওর উপর নির্ভর করে চলে না? না, তেমন একটা হয় না। মানে ও সব মিলিয়ে আপনারা জিনিসপত্র বানান মাটির? হ্যাঁ। কি কি বানান? এই তো ঘট, সরা, পাতিল, বিয়েতে লাগে যে সরা, পাতিল, ঘট, এগুলা, পয়সার ঘট। কত বছর থেকে বানান এটা? এটা অনেক বছর থেকে। শনিবার জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যাল ওনার্স এজেন্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় আরটিওর সদস্য পদ সহ একাধিক দাবি উঠল। শনিবার জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয় সংলগ্ন সংগঠনের অস্থায়ী পরিকাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হল জেলার বার্ষিক সাধারণ সভা। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সভাপতি মনোজ ঝা। রাজ্যব্যাপী ইউনিয়নের সদস্যদের কার্যক্ষেত্রের সমস্যাগুলো প্রসঙ্গে রাজ্যের সভাপতি ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের আইন মেনে যখন ইউনিয়নের স্বীকৃতি দেওয়া হয়েছে তখন বসার স্থান, আরটিও বোর্ডের সদস্য এবং এজেন্টস লাইসেন্স কেন দেওয়া হচ্ছে না? আমরা আগামী মার্চ মাস পর্যন্ত এই দাবিগুলো নিয়ে বিভিন্ন জেলায় আলোচনা করার পাশাপাশি রাজ্য সরকারের কাছেও দাবি জানাবো। এরপরেও যদি আমাদের দাবি পূরণ করা না হয় সেই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে ইউনিয়ন।
আজকে জলপাইগুড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা। আমার নাম মনোজ ঝা, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস অনার্স ইউনিয়নের রাজ্য সভাপতি। আজকে মূলত যেহেতু অ্যানুয়াল জেনারেল মিটিং বার্ষিক সাধারণ সভা, স্বাভাবিকভাবে আমাদের সারা বৎসরের জন্য একজন সম্পাদক নির্বাচন এই জেলায় হয়নি, এখন একজন মারা গেছেন সুশীলবাবু, তার পরিবর্তে আজকে সম্পাদক নির্বাচন আছে। এবং আগামী দিনে কী করে সংগঠনের শ্রীবৃদ্ধি হবে, কী করে আমরা যে সমস্ত গাড়ি মালিক প্রতিনিধির কাজ করি তাদের কী করে কাজের অগ্রগতি আনা যাবে সেই সম্বন্ধে আলোচনা চলছে। এবং মূলত আমাদের যে মূল চারটে দাবি, সেই দাবিটাকে জোরালোভাবে রাখার জন্য যে আমাদের আরটিও দপ্তরে বসার একটা ব্যবস্থা করতে হবে, আরটিও বোর্ডের সদস্য হিসেবে একজন প্রতিনিধি আমাদের পক্ষ থেকে রাখতে হবে, আমাদের এজেন্সি লাইসেন্স দিতে হবে। অর্থাৎ এই ধরনের আমাদের যে মূল চারটে দাবিগুলো আছে দাবিগুলোকে আমরা সামনে সরকারের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে আমরা এরকম আছে এই গোটা মাস এবং মার্চ পর্যন্ত আমরা সাধারণ মিটিং করব। তারপরে আমরা আমাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন আরটিও দপ্তরে আমরা বসার জায়গার অভাব বারবারই দেখা যায়। একদম আমাদের বসার জায়গার অভাব বলতে দেখুন, আমরা যেহেতু গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশায় কাজ করি, সরকার যখন আমাকে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস অনার্স এজেন্টস ইউনিয়ন রেজিস্টার আন্ডার ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926-এ যদি আমাকে প্রতিনিধি পেশায় কাজের স্বীকৃতি দিয়ে থাকেন, তাহলে আমাকে বসার জায়গা দিচ্ছেন না। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে 6 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের প্রোগ্রামের আজ ছিল শেষ দিন। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও এআইসিটির আর্থিক সহায়তায় অটল একাডেমির 6 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের শেষ দিন ছিল আজ। গত 16 থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত টানা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বিদেশের অনেক শিক্ষাবিদ, গবেষক এবং শিল্পবিদ অনলাইনে তাদের গবেষণা ও অভিজ্ঞতা বক্তব্য আকারে পেশ করেন। প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত অনলাইনে আলোচনা হয়েছে। প্রথম দিন বক্তব্য রাখেন বিখ্যাত একটি সংস্থার পুনে শাখার বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ পাঞ্চাল এবং ভিন্ন অপর একটি কোম্পানির আমেরিকার টেক্সাস শাখা থেকে সমিত মজুমদার। বর্তমানে ইন্ডাস্ট্রিতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও সাবধানতায় এআই মেশিন লার্নিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা। দ্বিতীয় দিনে বক্তা হিসেবে বিজ্ঞানী ডক্টর এস.কে. পাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সিকিম থেকে অধ্যাপক সংগ্রাম রায়। ওই দিন ডিজিটাল ভারতবর্ষে অনলাইন পরিষেবা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশদে আলোচনা হয়। তৃতীয় দিনে আলোচনা করা হয় তথ্যের ও সুরক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত তথ্যের সুরক্ষা, গোপনীয়তা এবং ডিপিডিপি অ্যাক্ট 2023। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রায়পুর থেকে অধ্যাপক মৌদাস গুপ্ত এবং ওয়েবল থেকে শ্রী কৌশিক হালদার আলোচনায় ছিলেন। চতুর্থ দিনের আলোচনায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে সাইবার হামলার প্রতিকারের উপায়। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন সুদূর তাইওয়ান থেকে অধ্যাপক অরিজিৎ কারাটি এবং দুর্গাপুর সিএসআইআর থেকে প্রিন্সিপাল বিজ্ঞানী ডক্টর রাজেশ পি বার্নওয়াল। এটা হচ্ছে আমাদের একটা এআইসিটি স্পন্সার্ড ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা এআইসিটি ট্রেনিং অ্যান্ড লার্নিং একাডেমি থেকে স্যাংশন করেছে আর কি। পুরো ফান্ডিংটা এআইসিটি করছে। এটা হচ্ছে 6 দিন ব্যাপী একটি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি পুরোটাই অনলাইনে হচ্ছে। আর এটা মেন বিষয় হচ্ছে স্মার্ট কম্পিউটিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন সাইবার ডিফেন্স অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক। কাদেরকে নিয়ে মূলত এই ফ্যাকাল্টি হচ্ছে একটু বলবেন? হ্যাঁ, এই প্রোগ্রামটি মূলত যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা আছেন এবং বিভিন্ন গবেষক আছেন, তদুপরি যারা বিভিন্ন মাস্টার ডিগ্রি করছেন, এরকম যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্যই এই প্রোগ্রামটি হচ্ছে। এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে সারা দেশ থেকে প্রায় 15টি রাজ্য থেকে এখানে বলতে গেলে 85টি ইনস্টিটিউট থেকে প্রায় 250 জন অধ্যাপক অধ্যাপিকা গবেষক এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। এবং এটা একটা বলতে গেলে আমাদের একটা বিরাট সাকসেস। 16 তারিখে শুরু হয়েছিল, আজকে তার অন্তিম দিন, শেষ দিন। আজকেও আমাদের এখনও প্রোগ্রাম চলছে এবং রাত্রি 8টা পর্যন্ত এই প্রোগ্রামটি চলবে। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। একুশ ও 22 ডিসেম্বর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে সিপিআইএম এর 26তম জেলা সম্মেলন। এই উপলক্ষে শনিবার শহরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে উঠে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যা করেন উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। এদিন ভাষণে মোহাম্মদ সেলিম বলেন, আজ যারা সংবিধান রক্ষার কথা বলছেন তাদের অনেকেই সংবিধান মানেন না, গণতন্ত্র মানেন না। আর এই না মানার পরিণাম কি হতে পারে সেটা আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা দেখেই বুঝতে পারছি। কে একজন সুতো টানল, হাসিনাকে সরিয়ে দিয়ে অসাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করে ইউনিসকে বসিয়ে দেওয়া হলো। আজ এমন ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই দেশকে যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে চালাতে হয় তাহলে অনেক বিষয়ে গলদ থাকলেও আমাদের সংবিধান মেনেই চালাতে হবে। সংবিধানের গলদ প্রসঙ্গে এই বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বলেন, এই সংবিধানে অনেক কিছুই নেই। নেই কাজের অধিকার, নেই শ্রমজীবী মানুষের জীবন জীবিকার সুরক্ষা, নেই সমাজের দুর্বল শ্রেণীকে আর্থিকভাবে শক্তিশালী করার মতো আইন। তবুও এক দেশ এক জাতীয় সঙ্গীতকে টিকিয়ে রাখতে হলে আমাদের এই সংবিধানকেই মেনে দেশ চালাতে হবে। এদিনের সমাবেশে মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সম্পাদক সলিল আচার্য, শিলিগুড়ি থেকে আগত জীবিতের সরকার, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব জিয়াউর আলম প্রমুখ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল ঘোষণা হলো। এই ভোটে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে বলে দাবি জেলা তৃণমূল লিগাল সেলের সভাপতি গৌতম দাসের। জলপাইগুড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরসভার উদ্যোগে শহরের ওপর দিয়ে যত্রতত্র ছড়িয়ে থাকা ব্রডব্যান্ড ও কেবল কানেকশনের তার সরানোর প্রক্রিয়া শুরু হলো আজ থেকে। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।